আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে আমাদেরকে ইকোনমিক্স ফার্স্ট পেপারের প্রথম ক্লাস দ্বিতীয় অধ্যায়ের উপর ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়। আজ আমরা এই অধ্যায়ের বেসিক সহ বিস্তারিত আলোচনা করব। আমি আশা করব আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা সকলেই আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসটি থাকবেন ইনশাআল্লাহ। যারা আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা যারা আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসটি করবেন সবাই কমেন্ট বক্সে একবার ওকে লিখুন প্লিজ। যারা যুক্ত হয়েছেন আপনারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি তাদের নামগুলো বলতেছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন আফজাল হোসেন, তারপর যুক্ত হয়েছেন হিজাবি কুইন, মাহবুব, আমাদের বড়লেখা ডিগ্রি কলেজের অত্যন্ত মেধাবী একজন ছাত্র মাহবুব, সে আমাদের সাথে যুক্ত হয়েছে। মাহবুব, আমি আশা করব তুমি আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসটি করবে। আচ্ছা, আমরা মূল টপিকে চলে যাব তার আগে আমি সবার কাছে একটি অনুরোধ করতে চাই, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাই আমাদের আজকের লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও আমাদের ক্লাসটিতে জয়েন হতে পারে। আচ্ছা, মাহবুব বলতেছে আমাদেরকে জি স্যার শোনা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল টপিকে। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ের বেসিক সহ বিস্তারিত আলোচনা। আপনাদের সাথে আছি আমি জাহিদুর রহমান রাহিম। আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আমি আশা করব আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মূল টপিকে চলে যাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা আমাদের ক্লাসটি শেয়ার করে দেন যাতে অন্যরাও দেখতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা ক্লাসটি শেয়ার করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটি শুরু করছি। আমরা কি ক্লাসটি শুরু করব? যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান ক্লাসটি কি শুরু করে দিব না আরেকটু অপেক্ষা করব? ক্লাসটি কি শুরু করে দেব নাকি আরেকটু অপেক্ষা করব? ক্লাসটি কি শুরু করে দেব? মাহবুব, তুমি কি আসো? একটু কমেন্ট করে জানিয়ে দিন কি আমরা কি ক্লাসটি শুরু করব? ক্লাসটি কি শুরু করে দিব?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটি শুরু করতেছি। প্রথমে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ে আলোচনা করব, এবং এই অধ্যায় থেকে কয়টি সৃজনশীল প্রশ্ন আসে সেটি আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দিতে চাই। এই অধ্যায় থেকে সাধারণত পরীক্ষায় 3টি সৃজনশীল প্রশ্ন আসে থাকে। এই অধ্যায় থেকে সাধারণত পরীক্ষায় 3টি সৃজনশীল প্রশ্ন এসে থাকে। এই 3টি সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়ের 3টি ভাগ থেকে আসে, ঠিক আছে। প্রথম যে প্রশ্নটি আসে সৃজনশীল, সেই প্রশ্নটি হলো উপযোগ থেকে আসে। তারপর আসে চাহিদা থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসে। তারপর যোগান থেকে একটি প্রশ্ন আসে। এই 3টি পার্ট থেকে 3 ধরনের প্রশ্ন আসে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব উপযোগ থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেগুলো আমরা কিভাবে আনসার করব সে বিষয়গুলোর বিস্তারিত বেসিক সহ আলোচনা করব, ঠিক আছে। আপনারা সকলে আমাদের সাথে থাকুন। তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমাদেরকে জানতে হবে উপযোগ। আমাদের অধ্যায়ের শুরুতেই দেয়া আছে উপযোগ। উপযোগ কি সেই বিষয়টি আমাদেরকে আগে জানতে হবে। যারা উপযোগ কি আমরা জানি, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে উপযোগ কি। আমি একটু পরে বলতেছি, আপনারা যদি জানে থাকেন তাহলে অবশ্যই লিখে দেন যে উপযোগ কি। আমি আপনাদের কমেন্টগুলো পড়তে চাই। উপযোগ কি? সাধারণত উপযোগ বলতে আমরা কোনো দ্রব্যের গুণ বা বৈশিষ্ট্যকে বুঝে থাকি সাধারণত, কিন্তু অর্থনীতির ভাষায় উপযোগ বলতে কোনো দ্রব্যের ভিতর বিদ্যমান মানুষের অভাব পূরণের যে ক্ষমতা তাকে উপযোগ বলে। আশা করি বুঝতে পেরেছেন উপযোগ কি। এই উপযোগ কি এই প্রশ্নটি কিন্তু সৃজনশীলের ক নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা সাইটে লিখে দিতে পারেন ক নাম্বার, ঠিক আছে। উপযোগ কি আমি আবার বলতেছি, সাধারণত কোনো দ্রব্যের ভিতর বিদ্যমান মানুষের যে অভাব পূরণের ক্ষমতা তাকে উপযোগ বলে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা উপযোগ সম্পর্কে তো আরো কিছু প্রশ্নের সমাধান জানবো। উপযোগ সংখ্যা এবং অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, ঠিক আছে। আপনারা যারা খাতা কলম নিয়ে বসে পড়েন আপনারা সকলেই খাতা কলমে লিখে নেবেন। আশা করি আপনাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো অত্যন্ত হেল্পফুল হবে। তারপর উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। উপযোগ পরিমাপের এককে ইউটিল বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উপযোগ পরিমাপের এককে ইউটিল বলে, কি বলা হয়? ইউটিল বলা হয়। উপযোগ পরিমাপের এককে ইউটিল বলা হয়। উপযোগ পরিমাপ করা হয় দুই ভাবে। সংখ্যাগত উপযোগ অর্থাৎ সংখ্যাগত উপযোগ কি আমি এবার লিখে দিচ্ছি। উপযোগ সাধারণত পরিমাপ করা হয় দুই ভাবে। সবাই খাতা কলমে লিখে নেবেন। উপযোগ পরিমাপ করা হয় দুই ভাবে। একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ, একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগ কোনগুলো? এই যে এগুলোরে বলা হয় সংখ্যাগত উপযোগ, যেমন 1 2 3 4 5 এটসেট্রা, ঠিক আছে। এগুলোরে বলা হয় সংখ্যাগত উপযোগ। আর দুই নাম্বার হচ্ছে পর্যায়গত উপযোগ, অর্থাৎ উপযোগকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সংখ্যাবাচক আর একটা হচ্ছে পর্যায়বাচক। সংখ্যাবাচক উপযোগ কোনগুলো? এই যে 1 2 3 4 এগুলোকে বলা হয় সংখ্যাবাচক উপযোগ। আর পর্যায়বাচক উপযোগ কোনগুলো? পর্যায়বাচক উপযোগ হলো এগুলো। পর্যায়বাচক উপযোগ হচ্ছে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি। এগুলো হচ্ছে পর্যায়বাচক উপযোগ, ঠিক আছে। সংখ্যাগত উপযোগ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যাগত উপযোগ এবং পর্যায়বাচক উপযোগ। তো এই পর্যায়বাচক যে উপযোগ এটার কাজ এখানেই শেষ, এটার আর কোনো কাজ নাই। এই যে সংখ্যাগত উপযোগ, এই সংখ্যাগত উপযোগকে ভাগ করা হয় আবার 3 প্রকার। এই সংখ্যাগত উপযোগ হচ্ছে আবার 3 প্রকার। এই 3 প্রকার কি কি আমরা এখন শিখবো, ঠিক আছে। আপনারা কি আমাদের সাথে আছেন? যারা আছেন একটু কমেন্ট করে লিখে দেন যে এইটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা, যে উপযোগ কি, উপযোগকে কয় ভাগে ভাগ করা হয়, উপযোগ কি দ্বারা প্রকাশ করা হয়। যারা বুঝতে পারছেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন সবাই?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। সংখ্যাবাচক বা সংখ্যাগত উপযোগকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে মোট উপযোগ। প্রথম যাকে বলা হয় সেটা হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগ। যারা খাতা কলম নিয়ে বসেন নাই, আপনারা সকলে খাতা কলম নিয়ে বসে পড়েন, তাহলে খুব সহজেই বিষয়গুলো নোট করে রাখতে পারবেন। ঠিক আছে, প্রথম হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগ যাকে ইংরেজিতে বলা হয় টোটাল ইউটিলিটি। কি বলা হয়? টোটাল ইউটিলিটি। ইউটিলিটি, টোটাল ইউটিলিটি, যাকে সংক্ষেপে আমরা বলি টিইউ। যাকে সংক্ষেপে আমরা বলি টিইউ। এটা হচ্ছে প্রথম। 2 নাম্বার হচ্ছে গড় উপযোগ। 2 নাম্বার হচ্ছে গড় উপযোগ। 2 নাম্বার হচ্ছে গড় উপযোগ। এটা তেমন পরীক্ষায় আসে না, তারপরও আমরা এটা লিখে দিচ্ছি। গড় উপযোগ দেখে ইংরেজিতে বলা হয় এভারেজ ইউটিলিটি। এভারেজ ইউটিলিটি, ইউটিলিটি, যাকে সংক্ষেপে বলা হয় এইউ। ঠিক আছে, তারপর 3 নম্বরে রয়েছে প্রান্তিক উপযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি। এই অধ্যায়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে এটি, প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ, যার ইংরেজিতে বলা হয় যাকে মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, যাদের সংক্ষেপে বলা হয় এমইউ। ঠিক আছে, তো এখন আমরা বর্তমানে আলোচনা করব এই মোট উপযোগ। এই মোট উপযোগটি কি এবং এটির ব্যবহার কি রকম, এটি থেকে কোন ধরনের সৃজনশীল প্রশ্ন এসে থাকে, সেটি আমরা এখন আলোচনা করব। মোট উপযোগ। মোট উপযোগ কোন নির্দিষ্ট সময়ে, মোট উপযোগ বলতে বোঝায় কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বা সেবার বিভিন্ন একক ভোগ করে উপযোগ, যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট উপযোগ বা টিইউ বলে। আমি আবার বলতেছি, কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বা সেবার বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ বা টিইউ। এই সংজ্ঞা থেকে আমরা একটি সূত্র ব্যাখ্যা করতে পারি। এই সংজ্ঞা থেকে একটি সূত্র আমরা লিখতে পারি। সূত্রটি হচ্ছে টিইউ ইকুয়াল ইউ1। ইউ দ্বারা বোঝাচ্ছে ইউটিলিটি, অর্থাৎ উপযোগ। মনে করি আমরা একটা উপযোগ বুক করেছি, তারপর আরো একটি উপযোগ বুক করেছি, তারপর আরো একটি উপযোগ বুক করেছি। ঠিক আছে, তারপর এরকম দিয়া ইউএন পর্যন্ত, অর্থাৎ যতটি পণ্য আমরা ভোগ করব সেই সকল পণ্যের যোগফলকে আমরা টিইউ বা টোটাল ইউটিলিটি বলবো। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন একটি উদাহরণ দেওয়া যাক। মনে করি একজন ভোক্তা প্রথম একক আনার থেকে 25 ইউটিল, প্রথম একক আনার থেকে, মনে করি একজন ভোক্তা প্রথম একক আনার থেকে 25 ইউটিল পরিমাণ উপযোগ লাভ করেছেন। একটি আনার বা একটি পেয়ারা খাওয়ার পর তার ভালো লাগার পরিমাণ হয়েছে 25। ঠিক আছে, দ্বিতীয় একক আনার ভোগ করে তার উপযোগ হয়েছে বা তার তৃপ্তি হয়েছে 20 ইউটিল পরিমাণ। ঠিক আছে, এবং তৃতীয় একক থেকে তিনি পেয়েছেন 15 ইউটিল পরিমাণ উপযোগ। ঠিক আছে, তাহলে এখানে এই ব্যক্তির মোট উপযোগ কত? এই ব্যক্তির মোট উপযোগ কত? ঠিক আছে, এই ব্যক্তির মোট উপযোগ আমরা কিভাবে বের করব? এই যে এই সূত্রের আলোকে। এই সূত্রটি সবাই লিখে নেবেন। টোটাল ইউটিলিটি ইকুয়াল ইউ1 ইউ2 ইউ3। অর্থাৎ এখানে এই যে প্রথম যেটি রয়েছে এটি হচ্ছে ইউ1, দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে ইউ2, তৃতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইউ3। এভাবে যদি চতুর্থ নম্বরে আরো থাকতো তাহলে সেটিও আমরা এখানে লিখতাম। ঠিক আছে, এখন আমরা এই টোটাল ইউটিলিটি নির্ণয় করব। ঠিক আছে, টোটাল ইউটিলিটি সমান আমরা জানি ইউ1 ইউ2 ইউ3, অর্থাৎ প্রত্যেকটা পণ্যের যে উপযোগ আমরা পেয়েছি সেই উপযোগের যোগফল। ঠিক আছে, তাহলে এখানে প্রথমটা আমরা যোগ করে দিব। প্রথমে পেয়েছিলাম 25 একক, এই 25টা এখানে লিখে দিব। তার 2 নম্বরে আমরা পেয়েছিলাম 20, তারপর 3 নম্বরে আমরা পেয়েছি 15। তাহলে আমরা টোটাল ইউটিলিটি কত? টোটাল ইউটিলিটি হচ্ছে 25 আর 15 ইকুয়াল 30, 40 আর এই যে 20, 40 আর 20 60। তাহলে আমাদের টোটাল ইউটিলিটি হচ্ছে 60। যদি আমাদেরকে বলা হয় যে একজন ব্যক্তি প্রথম একক আনার ভোগ করে তার উপযোগের পরিমাণ ছিল 25 একক,
দ্বিতীয় একক আনার বুক করার পর তার উপযোগ হয়েছে 20 একক, তৃতীয় একক বুক করার পর তার বুকের একক হয়েছে 15 একক, তার টোটাল ইউটিলিটি কত? তাহলে আমরা ঠিক এই সূত্রটি ব্যবহার করে এই রকম নির্ণয় করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার যাদের হয়েছে আপনারা সকলে একবার কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতটুকু পর্যন্ত সবার কি ক্লিয়ার হয়েছে? সবাই একটু কমেন্ট করে জানান। এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? এই বিষয়টিকে কিন্তু আমরা সূচির মাধ্যমে আলোচনা করতে পারি। আমাদের সৃজনশীল প্রশ্নে কিন্তু সূচির মাধ্যমে দেওয়া থাকবে, এরকম ভাবে দেওয়া থাকবে না। আমরা এখন শিখবো আমাদের সৃজনশীল প্রশ্নে কোন ভাবে দেওয়া থাকবে সেটি, ঠিক আছে? তাহলে আমি এটি মুছে দিচ্ছি, আপনারা যারা লিখে ফেলছেন আপনারা সবগুলোই লিখে নেন তাড়াতাড়ি। একই বিষয়টাকে আমরা সূচির মাধ্যমে লিখতে পারি। আমরা লিখব ভোগের একক, আমরা এখানে আনার ধরেছিলাম, তো আমরা এখানে পেয়ারা ধরে নিই। পেয়ারা মনে করি আমরা একটা পেয়ারা খেয়েছি, এই যে পেয়ারা, আর এখানে আমরা দিব মোট উপযোগ। উপযোগ, মোট উপযোগ। একই বিষয়টাকে আমরা সূচির মাধ্যমে দেখাবো, ঠিক আছে? আমরা প্রথমে এখানে লিখেছিলাম প্রথম একক, তারপর এভাবে ঘর ঘর করে নিলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, তাই সকলে ঘর ঘর করে নেবেন। প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, এভাবে যতটুকু দেয়া আছে আমরা ততটুকু নিব, ঠিক আছে? এখানে প্রথম একক ছিল আমাদের উপরে আমরা যে করেছিলাম, সেখানে প্রথম একক ছিল 25, সেই 25টাকে আমরা এখানে বসিয়ে নিলাম। দ্বিতীয় নম্বরে আমাদের ছিল 20 এবং তৃতীয় নম্বরে ছিল আমাদের 15, ঠিক আছে? তো সেখানে আমরা মোট উপযোগ কিভাবে বের করব? প্রথম একক বুক করার পর আমরা পেয়েছি 25 একক, এবং দ্বিতীয় একক বুক করার পর আমরা এই 25 এর সাথে 20টা যোগ করে তারপর দ্বিতীয় এককটা এখানে লিখবো, ঠিক আছে? মোট উপযোগ বা আমরা এখানটাকে টিইউ ও লিখতে পারি। তাহলে 25 আর 20 যোগ করলে আমাদের হয়ে যাবে 45। এবার 45 এর সাথে যদি আমরা 15টি যোগ করি তাহলে আমাদের উত্তর আসবে 60। এবার 60 এর সাথে যদি আমরা আরো 10 যোগ করে নেই তাহলে আমাদের উত্তর চলে আসবে 70। 70 এর সাথে যদি আমরা আরো 5 যোগ করি তাহলে আমাদের উত্তর আসবে 75। এভাবে প্রত্যেকটা উপযোগ যোগ করে যে মানটা আসবে সেটি আমরা এখানে বসিয়ে দিব। এবার আমাদের প্রশ্নে সৃজনশীলে দেয়া থাকবে এরকম একটা সূচি এবং বলবে এই সূচি থেকে আমরা রেখাচিত্র অঙ্কন করো। যদি বলে এইরকম একটা সূচি থেকে আমরা রেখাচিত্র অঙ্কন করতে, তখন আমরা রেখাচিত্র অঙ্কন কিভাবে করব? ঠিক একই রকম ভাবে আমরা এখানে ছোট করে রেখাচিত্রটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রেখাচিত্র কিভাবে আঁকতে হয়। আমরা প্রথমে এরকম একটা অক্ষ নিয়ে নিব, যার নিচ দিকে আমরা দিব এক্স অক্ষ। আচ্ছা, আপনারা সকলে যারা আমি এটাকে শর্টকাট আকারে লিখে দিচ্ছি, তাহলে আমাদের এখানে জায়গা কম হবে। এখানে আমাদেরকে জায়গা হচ্ছে না, তো আমরা শর্টকাট আকারে লিখে দিব। এখানে আমরা ভোগের এককটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি, আর টোটাল ইউটিলিটিকে আমরা টিইউ দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? তারপরে এই যে এখানে 1 2 3 4 5, আর এখানে টোটাল ইউটিলিটি হচ্ছে 25, তারপর 45, তারপর 60, তারপর 70, তারপর 75। এবার আমাদের প্রশ্নে বলতেছে যে এই সূচি থেকে একটা রেখাচিত্র অঙ্কন করো। তখন আমরা রেখাচিত্রটি কিভাবে অঙ্কন করব? ঠিক এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে রেখাচিত্র অঙ্কন করতে হবে। প্রথমে আমরা এরকম একটা অক্ষ নিয়ে নিব, এদিকে এক্স অক্ষ এবং এদিকে ওয়াই অক্ষ। এখানে আমরা দিয়ে দিব 0, আর এদিকে আমরা নিয়ে নিব এই যে ভোগের একক কিউটাকে, এই কিউটাকে আমরা এদিকে নিয়ে নিব, ঠিক আছে? এখানে আমরা সমান করে নিব 1 2, আমরা গড়গুলো সমান রাখার চেষ্টা করব, ঠিক আছে? এখানে যতটুকু নিব এখানে ততটুকু নিব, ঠিক আছে? 1 2 3 4 5, এই যে আমরা 5 পেয়ে গেছে, ঠিক আছে? 1 2 3 4 5, ঠিক আছে? এই চিত্র থেকে আমরা রেখাচিত্র অঙ্কন করতেছি, ঠিক আছে? আমরা নিচ থেকে নিয়ে নিব ভোগের একক। ভোগের একক কিউ, এই ভোগের একক কিউটাকে আমরা ভূমি অক্ষে ধরবো এবং ওয়াই অক্ষে আমরা এই যে টিইউটাকে ধরবো, ঠিক আছে? এখানে সর্বোচ্চ হচ্ছে 75 আর সর্বনিম্ন হচ্ছে 25। তাহলে আমাদেরকে এমন ভাবে ধরতে হবে যাতে সর্বোচ্চ এবং সর্বনিম্নটা এখানে আমরা জায়গা করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কত করে ধরতে পারি? আমরা
25 করে ধরে নিই, যাতে আমাদের সর্বোচ্চ হয় 25, 50, 75। ঠিক আছে, তাহলে আমরা 75 পর্যন্ত সর্বোচ্চ, আমরা 75 পর্যন্ত সর্বোচ্চ নিয়ে নিই। 25, 50, 75। আচ্ছা, এবার আমাদের ভোগের একক যখন 1, তখন আমাদের টোটাল ইউটিলিটি হচ্ছে 25। তাহলে আমরা এই যে 1 থেকে 25 পর্যন্ত নিব। আমি আবারও বলতেছি, এখানে আমরা যেটি ধরবো এখানে একই মানটা ধরবো। ঠিক আছে, এখানে আমরা যেটি ধরবো সেটি একই মানটা আমরা এখানে ধরবো। যদি উল্টা পাল্টা হয়ে যায় তখন আমাদের চিত্রটি মিলবে না। ঠিক আছে, তাই এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। তাহলে প্রথম হচ্ছে 25, আমরা এই যে 25 এখানে লাগিয়ে দিব। তারপর 2 নম্বরে যখন আমাদের ভোগের একক, তখন আমাদের টোটাল ইউটিলিটি হচ্ছে 45। 45 নিশ্চয়ই এই যে 50 এর মাঝামাঝিতে থাকবে। ঠিক আছে, 45, 50। 45, তাহলে 45টাকে আমরা এই যে 50 এর একটু নিচে রাখবো। ঠিক আছে, এটাকে আমরা ধরলাম 45। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে লিখে নেই 45। তো এই 2 নম্বরের সাথে 45 এর সম্পর্ক, এখানে আমরা আরেকটি কিন্তু পেয়ে গেলাম। তারপর তৃতীয় একক বুক করার পর আমাদের টোটাল ইউটিলিটি হয়েছে 60। ঠিক আছে, তাহলে আমরা 60 যেন থাকবে সেই জায়গায় আমরা 3 এর সাথে 60 এর সম্পর্ক জুড়ে দিব। এখানে দেখা আছে 50, তাহলে আমরা ধরে নেই এখানে 60। এই যে এখানে 60 ধরে নিলাম। ঠিক আছে, এই যে 3 নম্বরের সাথে আমরা মনে করছি যে এখানে 60। ঠিক আছে, 60। তারপর চতুর্থ একক বুক করার পর আমাদের ভোগের একক দাঁড়িয়েছে 70। আমরা মনে করে নেই যে এখানে 70 রয়েছে আমাদের। ঠিক আছে, এই যে 4 এর সাথে আমরা এই যে 70 দিয়ে দিলাম। তারপর পঞ্চম একক বুক করার পর আমাদের টোটাল ইউটিলিটি হয়েছে 75। এই 75টিকে আমরা এই যে এখান থেকে চিহ্ন নিয়ে নিব, এই যে। ঠিক আছে, এখন আমরা এই চিহ্নগুলোকে, এই যে বিন্দুগুলো আমরা পেয়েছি, এই বিন্দুগুলোকে যোগ করে দিব। ঠিক আছে, এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে এই রকম একটা রেখা আসবে, যেটা ডান থেকে বামে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এবং শেষে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছার পর সেটা নিম্নগামী। আর এটি হচ্ছে আমাদের টিইউ রেখা। তাহলে যদি বলে সূচি থেকে চিত্র অঙ্কন করতে, তখন আমরা এই রকম ভাবে চিত্র অঙ্কন করব। ঠিক আছে, এটা হচ্ছে মোট উপযোগ, এদিকে আমরা মোট উপযোগ ধরেছি, উপযোগ। ঠিক আছে, এই হচ্ছে সূচি। সূচিটি কি সবাই বুঝতে পেরেছেন? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন, সূচিটি কি বোঝা যাচ্ছে? আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন শাকিল আহমেদ, আরিফ কামরান, আরিফ ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। যারা যুক্ত হয়েছেন আমি আপনাদের সাথে, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে অন্যরাও দেখতে পারে। আর যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে আমি সেই জিনিসটাকে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমাদের টিইউ রেখা। এবার এটির ব্যাখ্যা আমরা কিভাবে দিব? এটির ব্যাখ্যার ক্ষেত্রে আমরা ঠিক রেখাচিত্রের বিশ্লেষণ আমরা এভাবে করব যে চিত্রে ভূমি অক্ষে x অক্ষ বরাবর, চিত্রে x ভূমি অক্ষ বরাবর ভোগের একক কিউ এবং y অক্ষ বরাবর টোটাল ইউটিলিটি মোট উপযোগ ধরে রেখাচিত্র অঙ্কন করা হলো। চিত্রে ভূমি x অক্ষ বরাবর ভোগের একক কিউ এবং y অক্ষ বরাবর মোট উপযোগ রেখা পরিমাপ করা হলো বা নির্দেশ করা হলো। তারপর আমরা কি বলতে পারি? এখানে প্রথম একক থেকে পঞ্চম একক পর্যন্ত ভোগের একক মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে। প্রথম থেকে পঞ্চম একক পর্যন্ত মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। যেহেতু ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমাদের যে রেখাটি আসবে সেটি প্রথমে ডান থেকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে এবং পরবর্তীতে সেটি নিম্নগামী হবে, তা নিম্নগামী হবে। আশা করি বুঝতে পেরেছেন, এতটুকু দিলেই চলবে। আশা করি বুঝতে পেরেছেন টোটাল ইউটিলিটি কিভাবে নির্ণয় করতে হয় এবং চিত্রটি কিভাবে আঁকতে হয় এবং কিভাবে ব্যাখ্যা করতে হয়। এবার আমরা আলোচনা করব গড় উপযোগ নিয়ে। যারা খাতা কলম নিয়ে বসেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা খাতা কলম নিয়ে বসে পড়েন, তাহলে যে কোনো জিনিস এখান থেকে লিখে নিতে পারবেন। আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে এই অধ্যায় সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তখন আমরা আলোচনা করব গড় উপযোগ। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব গড় উপযোগ নিয়ে।
গড় উপযোগ, এই যে গড় উপযোগ, গড় উপযোগ যাকে আমরা বলি এভারেজ, এভারেজ ইউটিলিটি, এভারেজ ইউটিলিটি, যাকে সংক্ষেপে বলা হয় AU। এই AUটি কিন্তু বেশিরভাগ সময় প্রশ্নে আসে না, এটি নিয়ে তেমন আমরা আলোচনা করব না, তারপরও একটু বেসিক আপনাদেরকে জানিয়ে রাখি। ভোগের গড় উপযোগ কি, এই বিষয়টি আমরা আগে ক্লিয়ার করি। কোন দ্রব্য ভোগের একক প্রতি উপযোগকে, অর্থাৎ কোন দ্রব্য ভোগের একক প্রতি উপযোগকে গড় উপযোগ AU বলা হয়। ধরেন আমরা 5টি দ্রব্য ভোগ করেছি, এই 5টি দ্রব্য ভোগ করার পর এই 5টি দ্রব্য থেকে আমরা গড় যে পরিমাণ হারে উপযোগ পাবো তাকেই আমরা গড় উপযোগ বলবো, অর্থাৎ একক প্রতি। অর্থাৎ 5টি দ্রব্য ভোগ করার পর একটি দ্রব্য প্রতি আমরা কতটুকু উপযোগ পেয়েছি সেটাকে আমরা বলি গড় উপযোগ বা এভারেজ ইউটিলিটি। এই এভারেজ ইউটিলিটি নির্ণয়ের একটি সূত্র রয়েছে, সূত্রটি হলো টোটাল ইউটিলিটি যেটি আছে সেটিকে যদি আমরা কোয়ান্টিটি দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব এভারেজ ইউটিলিটি। এই সূত্রগুলো আপনারা একটু লিখে রাখবেন। এভারেজ ইউটিলিটি নির্ণয়ের সূত্র হচ্ছে টোটাল ইউটিলিটি বাই টোটাল কোয়ান্টিটি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে একটি সূচি তৈরি করে দিচ্ছি, আমরা ঠিক আগের সূচিটি এখানে ব্যবহার করব, ঠিক আছে? আমরা ঠিক আগের সূচিটি এখানে ব্যবহার করতেছি, আর সেই সূচিটি থেকে আমরা AU এভারেজ ইউটিলিটি নির্ণয় করব, ঠিক আছে? এখানে আমরা ভোগের কোয়ান্টিটি দিয়ে দিলাম Q, এটা হচ্ছে TU, আর এটা হচ্ছে এভারেজ ইউটিলিটি। 5টি গড় ছিল, আমরা ঠিক 5টি গড় দিয়ে দিব, 1 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা, আমার বাংলা ইংলিশ হয়ে গিয়েছে 4 5, ঠিক আছে? এবার টোটাল ইউটিলিটি আমাদের ছিল 25 45 60 70 এবং 75। এতটুকু পর্যন্ত কিন্তু আমরা একটু আগেই করেছি, ঠিক আছে? এখন এইটুকু থেকে আমরা এভারেজ ইউটিলিটি নির্ণয় করব, ঠিক আছে? এইটুকু থেকে আমরা এভারেজ ইউটিলিটি নির্ণয় করব। এখন এই এভারেজ ইউটিলিটি নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে, এই যে আমরা ব্যবহার করেছিলাম টোটাল ইউটিলিটি বাই কোয়ান্টিটি। তাহলে এখানে টোটাল ইউটিলিটি দেওয়া আছে 25, এই 25 কে যদি আমরা কোয়ান্টিটি Q দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে দেওয়া আছে 25, 25 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের উত্তর চলে আসে ঠিক 25, ঠিক আছে? 25 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে 25। যাদের ক্যালকুলেটর আছে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন। এই যে টোটাল ইউটিলিটি আমরা 25 ভাগ 1 ইকুয়াল 25 আছে, ঠিক আছে? তারপর এখানে দেয়া আছে টোটাল 45, 45 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে? 45 ভাগ 2, 45 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে? কত আসে আমাদের উত্তর? একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, যারা জানেন কমেন্ট করে জানিয়ে দেন প্লিজ। আমার কাছে ক্যালকুলেটর নাই, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন। কমেন্ট করে জানিয়ে দেন। এই যে আমাদেরকে একজন জানিয়েছে 22.50 এবং 22.5। আচ্ছা, আমরা এখানে 22.50 না লিখে লাস্টের যে দশমিকের পর যে শূন্যটি রয়েছে সেই শূন্যটি আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের উত্তর থাকবে 22.5। আমরা 22.5 লিখবো এখানে, ঠিক আছে? 22.50 লিখতে হবে না, দশমিকের পরে যদি শূন্য থাকে সেটি না লিখলেও চলে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দিব 22.5, তাহলে আমাদের এই 22.5টা এখানে বসিয়ে দিব 22.5। এবার 60 কে আমরা 3 দ্বারা ভাগ করব, আমাদের টোটাল ইউটিলিটি 60, এই 60 কে আমরা কোয়ান্টিটি দ্বারা ভাগ করব, ঠিক আছে? 60 ভাগ টোটাল কোয়ান্টিটি 3, 60 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে? 3 20 60, তাহলে আমাদের উত্তর আসে 20, আমাদের উত্তর আসে 20। 60 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 20, আমরা 20 দিয়ে দিলাম। তারপর এখানে দেয়া আছে 70, 70 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 70 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে? সবাই একটু জানিয়ে দিবেন কমেন্ট করে। আচ্ছা, আমি এখানে উপরের দিকে মুছে ফেলতেছি, আশা করি আপনারা লিখে ফেলছেন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে 70 কে আমরা
কত দিয়ে ভাগ করব 4, 70 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 70 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। সত্তরকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে? এই যে একজন আমাদেরকে জানিয়েছে 17.5। আচ্ছা 90 মাহবুব তুমি 90 কেন বলতেছো? 90 কি করে হয়? 90 কেন বলতেছো তুমি মাহবুব? তুমি 90 কেন বলতেছো? আচ্ছা তো আমাদের এখানে 70 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে 17.5। এই যে একজন আমাদেরকে জানিয়েছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের 70 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে 17.5। এটাকে আমরা এখানে বসিয়ে দিব 17.5। এবার আমাদের প্রশ্ন হচ্ছে 75 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে? 75 ভাগ 5, 75 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন প্লিজ। 75 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে? আজকে আমাদের ম্যান অফ দি ক্লাস কে হয় আমরা দেখতে চাই। 75 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে? কত আসে আমাদের উত্তর? সবাই একটু জানিয়ে দিন। আচ্ছা এই যে একজন আমাদেরকে বলতেছে যে 15। 75 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি আমাদের উত্তর 15 আসে? সবাই একটু জানান তো। একজন বলতেছে 15। 75 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে, হ্যাঁ ঠিক আছে 15। আমাদের উত্তর আসবে 15। 5 15 75, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর আসবে 15। আমরা এখানে বসিয়ে দিলাম 15। এটি হচ্ছে আমাদের এভারেজ ইউটিলিটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এভারেজ ইউটিলিটি নির্ণয় করতে হয়। এখন যদি আপনাদেরকে বলে যে এই সূচিটি থেকে এভারেজ ইউটিলিটি রেখা অঙ্কন করো বা এভি রেখা অঙ্কন, এইউ রেখা অঙ্কন করো, তাহলে আপনারা কি পারবেন এইউ রেখা অঙ্কন করতে? ঠিক আগের মতোই আমরা এইউ রেখা অঙ্কন করব। এই যে এখানে যেগুলো রয়েছে আমরা এখানে এগুলো মুছে দিচ্ছি। এভারেজ ইউটিলিটি এটি তেমন আসে না, তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে ঠিক একই রকম আমরা চিত্র এঁকে নিলাম, গড় এঁকে নিলাম, ঠিক আছে। এখন আমরা গড় এঁকে নিব। এঁকে নিয়ে এদিকে আমরা ধরে নিব কিউ আর এদিকে নিয়ে নিব এ ইউ, ঠিক আছে, এ ইউ। তারপর ঠিক একই রকম ভাবে আমরা এই যে গড়গুলো এঁকে নিব 1 2 3 4 5, 1 2 3 4 5। এদিকে আমরা ধরবো সর্বোচ্চ যেটি এবং সর্বনিম্ন যেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে সর্বোচ্চ হচ্ছে 25 এবং সর্বনিম্ন হচ্ছে 15। তাহলে আমরা কি করে ধরতে পারি? আমরা ধরি 10 20 30, আমরা 10 করে ধরে নিই। এটি আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ধরতে পারবো, ঠিক আছে। 30। তাহলে আমরা ঠিক আগের মতোই এখানে 1 নাম্বার যেটি রয়েছে এই 1 নাম্বারের সাথে আমরা কত, 1 নাম্বারে যখন আমরা ছিলাম তখন আমাদের এভারেজ ইউটিলিটি হচ্ছে 25। আমরা এই যে 25 এ ধরবো। আমরা মনে করি এখানে 25 রয়েছে, এই যে 1 নাম্বারে 25। 2 নাম্বারে রয়েছে 22.5, তো আমরা ধরে নেই এই যে 20, 20 এর একটু উপরে 22, ঠিক আছে, এটা হচ্ছে 22.5। তারপর 3 নাম্বারে রয়েছে 20, আমরা ধরে নেই এই যে 20, এই যে 20 রয়েছে, 3 এর সাথে 20 এর সম্পর্ক। তারপরে 4 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে 17, আমরা ধরে নেই এই যে 20 এর একটু নিচে 17। তারপরে রয়েছে 15, এই যে আমরা 10 এর একটু উপরে এই যে 15 ধরে নেই। এটি হচ্ছে আমাদের এভারেজ ইউটিলিটি রেখা। এই যে একটি রেখা অঙ্কন হবে, এটি হচ্ছে আমাদের এভারেজ ইউটিলিটি রেখা, ঠিক আছে। এটি পরীক্ষায় তেমন আসে না, তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনারা এমসিকিউ যদি আসে তাহলে আপনারা উত্তর করতে পারেন যাতে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ নিয়ে। সবথেকে বেশি পরীক্ষায় যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। সবথেকে বেশি পরীক্ষায় আসে এই প্রান্তিক উপযোগটা। এটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন প্লিজ। আচ্ছা এতটুকু পর্যন্ত আপনাদের কি কারো কোনো কোয়েকশন আছে? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছেন তায়েফ হুসাইন মাস্টার, ঠিক আছে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যুক্ত হওয়ার জন্য।
আচ্ছা, এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? কোনো ধরনের কোয়েকশন থাকলে বলতে পারেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? এই যে একজন বলতেছে আমাদেরকে, জি স্যার বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। সবাই কমেন্ট করে জানান প্লিজ। আর যারা যুক্ত হয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ক্লাসটি শেয়ার করে দেন যাতে অন্যরাও যুক্ত হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা শুরু করছি প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি, আপনারা এটাকে 3 স্টার দিয়ে রাখতে পারেন, 3 স্টার। এই প্রান্তিক উপযোগ থেকে কিন্তু উপযোগ থেকে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে একটি থাকে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি নির্ণয় করো। ঠিক আছে, এই মার্জিনাল ইউটিলিটি থেকে সর্বোচ্চ বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা এই যে লিখে নিলাম মার্জিনাল ইউটিলিটি, যাকে আমরা সংক্ষেপে বলি এমইউ। ঠিক আছে, আচ্ছা এখন এই মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ কাকে বলে আমাদেরকে জানতে হবে না? অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে, অর্থাৎ দ্রব্যের অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে, দ্রব্যের দাম, দ্রব্যের ভোগ সবগুলো অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের ভোগ যদি আমরা 1 একক বৃদ্ধি করি, 1 একক বৃদ্ধি করি, এই যে এখানে অন্যান্য অবস্থা সব অপরিবর্তিত, কিন্তু আমরা এই যে 1টা থেকে 2 নম্বরে যদি চলে আসি, দ্রব্যের ভোগ যদি 1টার থেকে 2-এ চলে আসি, তখন আমাদের ভোগটা যে পরিমাণ বাড়তি উপযোগ পায়। এই যে আমরা এখানে যখন 1 একক বুক করেছিলাম তখন আমাদের টোটাল ইউটিলিটি ছিল 25, যখন আমরা 2টা একক বুক করব তখন আমাদের টোটাল ইউটিলিটি বৃদ্ধি পেয়ে 45 হয়ে যাবে। এই যে 25 থেকে 45 থেকে যদি আমরা 25 বিয়োগ করে দেই, তারপর যে সংখ্যাটা থাকবে সেটি হচ্ছে আমাদের মার্জিনাল ইউটিলিটি। অর্থাৎ 1 একক দ্রব্যের বুক যখন আমরা 1 একক বৃদ্ধি করব, তারপর আমরা যে অতিরিক্ত বুক করার যে সুবিধা পাবো তাকে আমরা বলতে পারি মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, আমি সংজ্ঞা আকারে কিভাবে লিখতে হয় আমি বলে দিচ্ছি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোন দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করার ফলে বুকটা যে পরিমাণ বাড়তি উপযোগ লাভ করে তাকে মার্জিনাল ইউটিলিটি এমইউ বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। স্লো কানেকশন, মার্জিনাল উপযোগ এমইউ বলে। এখন এই এমইউ নির্ণয়ের একটা সূত্র রয়েছে। এই এমইউ আমরা কিভাবে নির্ণয় করব, এই সূত্রটি আপনারা লিখে রাখুন। এমইউ ইকুয়াল ডেল টিইউ বাই ডেল কিউ, অর্থাৎ টোটাল ইউটিলিটির পরিবর্তন দ্বারা যদি আমরা টোটাল কোয়ান্টিটির পরিবর্তনকে ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাব মার্জিনাল ইউটিলিটি বা এমইউ। ঠিক আছে, মাত্র দুইজন। আচ্ছা, এই ডেল টিইউ আর ডেল কিউ এটা কি আপনারা বুঝতে পারছেন যে ডেল টিইউ বা আর ডেল কিউ এগুলো কি? যারা যারা বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা, একজন বলতেছে বুঝতে পারে নাই। তুমি কোন জায়গায় বুঝতে পারোনি তুমি একটু কমেন্ট করে জানাও প্লিজ। মাহবুব, তুমি কোন জায়গায় বুঝতে পারোনি কমেন্ট করে জানাও, আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। স্লো কানেকশন। মাহবুব বলতেছে সে বুঝতে পারেনি। কোন জায়গায় বুঝতে পারোনি একটু কমেন্ট করে জানাও, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মাহবুব, আচ্ছা তুমি কমেন্ট করে জানাও, আমরা এটি ক্লিয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, এই যে ডেল টিইউ এবং ডেল কিউ। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টিকে আমরা এখানে সূচির মাধ্যমে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমরা ঠিক আগের সূচিটি ব্যবহার করব যাতে আপনাদের কাছে সহজ মনে হয়। ঠিক আছে, এই যে আমরা আগের সূচিটি ব্যবহার করি, এখানে আমাদের ভোগের একক রয়েছে, এখানে টোটাল ইউটিলিটি রয়েছে, আর এখানে আমরা প্রান্তিক উপযোগ নির্ণয় করব এমইউ। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমাদের টোটাল ইউটিলিটির পরিবর্তন, এই টোটাল ইউটিলিটির পরিবর্তন বলতে আমাদের ডেল টিইউ দ্বারা আমাদের কি বোঝাচ্ছে? ডেল টিইউ বলতে আমাদেরকে বোঝাচ্ছে যে যে টিইউটা দেয়া আছে এটা থেকে পরবর্তীটি বাদ দিতে হবে। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি? ডেল টিইউ বলতে মোট উপযোগের পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ এখানে যে উপযোগটি দেয়া আছে এই যে 25, এই 25 থেকে এখানে দেয়া আছে
25 আর তারপর আমাদের 2 নম্বর এককে চলে এসে হয়ে গেছে 45। ঠিক আছে। আচ্ছা, এমইউ রেখা নির্ণয় করার সময় মার্জিনাল ইউটিলিটি নির্ণয়ের সময় একটি কথা আপনারা মনে রাখবেন, প্রথমে যেটি দেয়া থাকবে টোটাল ইউটিলিটিতে সেটি মার্জিনাল ইউটিলিটি হিসাবে বসে যাবে। অর্থাৎ এখানে টোটাল ইউটিলিটিতে যে 25 রয়েছে এই 25টি কিন্তু এখানে মার্জিনাল ইউটিলিটি হিসাবে বসে যাবে, কারণ এই যে 25 রয়েছে এই 25 এর আগে কিন্তু শূন্য, অর্থাৎ এর আগে আমরা কোনো দ্রব্য ভোগ করি নাই। ঠিক আছে, এই 1 এর আগে রয়েছে শূন্য, অর্থাৎ এর আগে আমরা কোনো দ্রব্য ভোগ করি নাই। তাহলে এই যেটি 25 রয়েছে টোটাল ইউটিলিটি এটি আমরা মার্জিনাল ইউটিলিটি হিসাবে ওখানে বসিয়ে দিব। ঠিক আছে। এবার 2 নম্বরে দ্রব্য যখন আমরা বুক করব তখন আমাদের টোটাল ইউটিলিটি হয়েছে 45। এখন এই 45 থেকে আমরা 25 টাকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা এই ডেল টিউ পেয়ে যাব। ঠিক আছে, এই যে আমাদের 45 বিয়োগ 25, 45 থেকে যদি আমরা 25 বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কত? 45 থেকে যদি 25 বিয়োগ হয়ে যায় তাহলে থাকে কত? 15। তাহলে থাকে 15। এবার এই 15টি হচ্ছে কিন্তু আমাদের ডেল টিইউ। ডেল টিইউ ইকুয়াল 45 বিয়োগ 25 ইকুয়াল 15। এটি হচ্ছে আমাদের ডেল টিইউ। এবার ডেল কিউ কি? ডেল কিউ দ্বারা আমরা বুঝি টোটাল কোয়ান্টিটির পরিবর্তন। অর্থাৎ এখানে যে 2 রয়েছে এই 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব ডেল কিউ। এই যে 2 রয়েছে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দেই তাহলে আমরা দাঁড়াবে 1। এই 1টাই হচ্ছে আমাদের ডেল কিউ। এবার যদি আমরা এই 15 কে 1 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, এই যে ডেল টিউ কে আমরা ডেল কিউ দ্বারা ভাগ করব। ঠিক আছে, 15 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে? 15 কে 1 দিয়ে ভাগ করলে 15ই আসে। তাহলে আমরা এখানে বসিয়ে দিব আমাদের 15। ঠিক আছে। আচ্ছা, 45 থেকে 25 বাদ দিলে তো 20 হয়। কি হয়? 20, 25 হয় না। এখানে যদি আমরা 45 থেকে 25 বাদ দিয়ে দিই তাহলে আমাদের উত্তর আসে 20, আর 20 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 20। আশা করি বুঝতে পেরেছেন। এতটুকু পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে? এতটুকু পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে? সম্পূর্ণ দেখা যান না। আচ্ছা, একটু প্রবলেম ছিল যে সম্পূর্ণ বোর্ডটি দেখা যাচ্ছিল না। আচ্ছা, এবার দেখুন এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এই যে ডেল টিইউ, ডেল টিইউ অর্থাৎ টিইউ এর পরিবর্তন। অর্থাৎ এই যে প্রথমে আমাদের ডেল টিইউ ছিল 25, কিন্তু তারপর আমাদের এই টিইউটা হয়ে গেছে 45। এবার এই 45 থেকে যদি আমরা 25টা বাদ দেই তাহলে আমরা ডেল টিইউ পাবো। ঠিক আছে। তারপর এদিকে আমাদের কোয়ান্টিটি প্রথমে ছিল 1, তারপর হয়ে গেছে 2। এই 2 থেকে যদি আমরা 1 টাকে বাদ দিয়ে দেই তাহলে আমাদের উত্তর আসে 1, আর এই 20 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের টোটাল মার্জিনাল ইউটিলিটি চলে আসে 20। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পেরেছেন ডেল টিইউ এবং ডেল কিউ কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, ডেল টিইউ তো আমরা এভাবে নির্ণয় করব, এই যে পরিবর্তন যেটি রয়েছে সেই পরিবর্তনটিকে আমরা উপরের থেকে বিয়োগ করে দিব, তাহলে যে মানটা থাকবে সেটি আমরা এখানে ডেল টিইউ আকারে বসাবো। আর ডেল কিউ হচ্ছে এই যে এখানে 2 রয়েছে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে আমাদের উত্তর আসে 1। এই একটি হচ্ছে আমাদের ডেল কিউ। ঠিক আছে। এখন আমরা 3 নাম্বারটির মার্জিনাল ইউটিলিটি নির্ণয় করব। ঠিক আছে, এখানে টিইউ দেয়া আছে 60, আমরা প্রথমে 60টি বসিয়ে নিই। আস্তে আস্তে 60। এবার এই 60 থেকে আমরা 45টি বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা ডেল টিইউ পেয়ে যাব। ঠিক আছে, 60 থেকে আমরা 45 বিয়োগ করে দেব। 60 থেকে যদি আমরা 45 বিয়োগ করে দিই তাহলে আমাদের উত্তর কত আসে? 60 থেকে 45 বিয়োগ করে দিলে উত্তর কত আসে? 15। 60 থেকে যদি 45 বিয়োগ করে দিই তাহলে আমাদের উত্তর আসে 15, আর এই 15টি হচ্ছে আমাদের ডেল টিইউ। এবার আমরা ডেল কিউ নির্ণয় করব। ডেল কিউ কিভাবে নির্ণয় করব? এই যে এখানে রয়েছে 3, এই 3 থেকে যদি আমরা উপরেরটি বাদ দিয়ে দিই তাহলে আমরা ডেল কিউ পেয়ে যাব। এই যে আমরা এখানে দিলাম 3 বিয়োগ 2 ইকুয়াল 1। 3 থেকে যদি 2 চলে যায় তাহলে উত্তর আসে 1, আর 15 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে 15। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করে জানান প্লিজ। আর আস্তে মাত্র তো বোঝা যায়। তোমরা তারা বলি বুঝা
আচ্ছা, একজন বলতেছে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নিচেরটিতে চলে যাই। আমরা এখন নিচেরটিতে চলে যাব। এই যে এখানে রয়েছে 70, এই 70 থেকে আমরা 60 টিকে বিয়োগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব ডেল টিইউ। এবং এখানে রয়েছে 4, এই 4 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব টোটাল কোয়ান্টিটি। ঠিক আছে, টিইউ ইকুয়াল 70 বিয়োগ 60। 70 থেকে যদি আমরা 60 বিয়োগ করে দিই তাহলে আমাদের উত্তর আসে 10। আর টোটাল কোয়ান্টিটি হচ্ছে এই যেখানে রয়েছে কত 4, 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই, 4 থেকে 3 বিয়োগ করে দিলে হবে 1। তাহলে আমরা 10 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসে? 10ই আসে। ঠিক আছে, এই যে 10, আমরা 10 বসিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন টোটাল ইউটিলিটি এবং টোটাল কোয়ান্টিটি কিভাবে বের করতে হয়? এই যে ডেল টিইউ এবং ডেল কিউ, ডেল টিইউ আমরা বের করব এরকম, আর ডেল কিউ বের করব এরকম। এখানে যেহেতু প্রত্যেকটির পার্থক্য 1 রয়েছে, 1 2 3 4, তাই প্রত্যেকের সময় এই যে ডেল কিউ এর পরিমাণ 1 আসবে। আর তাই আমরা এখানে এভাবে না ভাগ করে আমরা সরাসরি উত্তর বের করে ফেলতে পারি। 70 থেকে 60 বিয়োগ করে আমরা এখানে 10 পেয়েছি, তারপর 60 থেকে 45 বিয়োগ করে আমরা এখানে 15 পেয়েছি, 45 থেকে 25 বিয়োগ করে আমরা 20 পেয়েছি, আর এখানে যেটি রয়েছে সেটি সরাসরি বসে গেছে। এবার আমরা এখানে বার করব এই যে 75 থেকে যদি 70 বিয়োগ করে দিই আমরা, তাহলে আমাদের উত্তর আসে 5। আমরা আর এরকম ভাবে করলাম না, কারণ এখানে প্রত্যেকটির পার্থক্য 1 আকারে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার এই সূচি থেকে যদি আমাদেরকে বলা হয় এমইউ রেখা অঙ্কন করো, তাহলে কি আমরা এমইউ রেখা অঙ্কন করতে পারবো? এই সূচি থেকে আমাদেরকে বলতে পারে যে এমইউ রেখা অঙ্কন করো। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা, মাহবুব বলতেছে কম বোঝা যায়। আচ্ছা মাহবুব, তোমার যেখানে সমস্যা আছে তুমি ওই জায়গাটা আমাকে কমেন্টে লিখে দাও, ওই জায়গাটা আমি বুঝতে পারি, তখন আমি ওই জায়গাটা আবার তোমাকে বুঝিয়ে দিব। ঠিক আছে, কোন জায়গা তুমি বুঝতে পারো না একটু আমাকে বলো। এই যে এমইউ বা মার্জিনাল ইউটিলিটি নির্ণয়ের সূত্র হচ্ছে এটি। আমাদেরকে এমইউ নির্ণয় করার জন্য এই সূত্রটি মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা এই যে টোটাল ইউটিলিটি, এই টোটাল ইউটিলিটি আমরা কিভাবে বের করব? এই টোটাল ইউটিলিটিকে আমরা এই যে যেটি দেয়া থাকবে সেটি থেকে উপরটি বাদ দিয়ে দিব। আচ্ছা, এই লাইনটিকে তোমরা বুঝতে পেরেছো? এই লাইনে আমি কি বলেছি? এই লাইনে আমি বলেছি প্রথম লাইনে যেটি দেয়া থাকবে, অর্থাৎ এখানে 25 দেয়া আছে, এই 25টি কিন্তু এখানে মার্জিনাল ইউটিলিটি হিসাবে বসে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আর দ্বিতীয় লাইনে এসে আমরা এই যে 45 দেয়া আছে, এই যে টোটাল ইউটিলিটি 45 দেয়া আছে, এই 45 থেকে উপরেরটি বিয়োগ করব, করে এখানে বসাবো। এই 45 থেকে যদি আমরা 25 বাদ দিয়ে দিই তাহলে আমাদের উত্তর চলে আসে 20। ঠিক আছে, আর এই যে ডেল কিউ, এই ডেল কিউ এখানে আমরা 2 থেকে 1 বিয়োগ করলে আমরা ডেল কিউ পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এই চিহ্ন যেটি তোমরা দেখতেছো এটাকে বলা হয় ডেল। কি বলা হয়? ডেল। মাহবুব, তুমি কি বুঝতে পেরেছো? তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। মাহবুব, তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা এই সূচি থেকে একটা রেখা অঙ্কন করব, মার্জিনাল ইউটিলিটি এমইউ রেখা। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, অর্থাৎ এমইউ রেখা উপযুক্ত থেকে যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ প্রশ্নে এমইউ রেখা অঙ্কন করতে বলা হয়। ঠিক আছে, তো আমরা এমইউ প্রথমে নির্ণয় করব, তারপর এখানে সূচি আকারে সূচি থেকে রেখা অঙ্কন করব। এবার আমরা আপনাদেরকে বলে দিব যে কিভাবে রেখাটি অঙ্কন করবে। এই যে ঠিক আগের মতোই আমরা এখানে রেখাটি অঙ্কন করব। অর্থনীতির রেখা এক কথায় বলতে গেলে সবগুলোই এক, একটি রেখা বুঝে ফেললে বাকি রেখাগুলো অটোমেটিক আপনারা লিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আগের মতোই আমরা এখানে একটা রেখা নিব, এখানে একটা রেখা নিব, এদিকে আমরা ধরবো x আর এদিকে ধরবো y। ঠিক আছে, এখানে আমরা লিখে দেব 0। তারপর আমরা পার্থক্য এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটিকে আমরা এখানে এদিকে নিব। ঠিক আছে, ভুগের একক যেটি রয়েছে সেটাকে আমরা ভূমি অক্ষে নিব, আর মার্জিনাল ইউটিলিটি যেটি রয়েছে সেটাকে আমরা লম্ব অক্ষে নিব। ঠিক আছে, এখানে আমরা দিলাম 1 2 3 4 5। আমাদের যেহেতু ফার্স্টে রয়েছে সুতরাং আমরা এখানে 5টি গড় নিব। যদি আমাদের এখানে 6টি থাকতো তাহলে আমরা 6টি নিতাম। ঠিক আছে, 1 2 3 4 5। এদিকে আমরা নিব কত? আমাদের এখানে সর্বোচ্চ মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 25 এবং সর্বনিম্ন হচ্ছে 5। তাহলে আমরা যদি 5 10 15 20 এভাবে নিই তাহলে আমাদের রেখাটা সুন্দর হবে। আমরা এভাবেই নিলাম, আমরা নিলাম 5, তারপর 10, তারপর 15,
20 আর এখানে 25। আমি বারবার বলতেছি এখানে যে যতটুকু পরিমাণ আমরা নিব ঠিক অতটুকু পরিমাণ এদিকে নিব, এদিকে নিব, এদিকে নিব, ঠিক আছে? কিন্তু এখানে যতটুকু নিয়েছি ঠিক এতটুকুই এবার এদিকে নিতে হবে এরকম কোনো কথা নেই। আমরা এদিকে আলাদা একটা মাপ নিতে পারি, ঠিক আছে? তবে এখানে যতটুকু নিব এখানেও ঠিক অতটুকুই নিব, অতটুকুই নিব, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা নিয়ে নিলাম। এবার আমাদেরকে এখানে এই যে কোয়ান্টিটি 1 রয়েছে, এই 1 এর সাথে 25 রয়েছে, সুতরাং 1 বরাবর আমরা 25 এর সাথে সম্পর্ক দেখিয়ে দিব। এই যে 25 1, ঠিক আছে? এবার 2 নাম্বারের রয়েছে এই যে 20, আমরা এই যে 20 থেকে নিব 20। তারপর 3 নম্বরে রয়েছে 15, এই যে 15 থেকে আমরা নিলাম। তারপর রয়েছে 4 নম্বরে 10, এই যে আমরা 10 থেকে নিলাম। আমার চিত্রগুলো একটু বেঁকা হয়ে যাচ্ছে বা তেরা হয়ে যাচ্ছে, আপনারা স্কেল দিয়ে লিখবেন তাহলে চিত্রটি সুন্দর হবে, ঠিক আছে? তারপর এখানে রয়েছে 5, এই যে আমরা 5 নিলাম। এই যে আমরা কয়েকটা বিন্দু পেয়ে গেলাম। এবার এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে একটা স্ট্রেট লাইন দেখা যাবে, স্ট্রেট লাইন দেখা যাবে। আর এই লাইনটি হচ্ছে আমাদের এমইউ রেখা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এমইউ রেখা অঙ্কন করতে হয়। এবার এই এমইউ রেখার বিশ্লেষণ কিভাবে দিবেন, রেখাচিত্রের বিশ্লেষণ কিভাবে করবেন সেটি আমি বলে দিচ্ছি। ঠিক আগের মতোই আমরা এখানে চিত্র থেকেই ব্যাখ্যা করব। এই যে আমরা লিখব চিত্রে ভূমি অক্ষে, চিত্রে ভূমি অক্ষে ভুগের একক, চিত্রে ভূমি অক্ষে ভুগের একক। এই যে ভুগের একক আমরা লিখে দিই, ভুগের একক। চিত্রে ভূমি অক্ষে ভুগের একক আনার x এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ mu, প্রান্তিক উপযোগ mu ধরেছি আমরা এদিকে। আমরা লিখে দিব লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ y নির্দেশ করা হয়েছে। এখানে প্রথম একক, এখানে প্রথম একক থেকে পঞ্চম একক পর্যন্ত ভূ প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হারে হ্রাস পেয়েছে। ক্রমহ্রাসমান অর্থাৎ এখানে এরকম 5 রয়েছে, তারপর 0, তারপর 5, তারপর 0 রয়েছে, ক্রমহ্রাসমান হারে হ্রাস পেয়েছে। সুতরাং রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী হবে, রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী হবে। আমরা কিভাবে লিখতে পারি? চিত্রে ভূমি অক্ষ x অক্ষ বরাবর ভুগের একক আনার এবং লম্ব অক্ষ বরাবর প্রান্তিক উপযোগ y নির্দেশ করা হয়েছে। এখানে প্রথম একক থেকে পঞ্চম একক পর্যন্ত ভূগ পর্যন্ত প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হারে হ্রাস পেয়েছে। তাই বলা যায় প্রান্তিক উপযোগ রেখা বাম থেকে ডানে নিম্নগামী। এতটুকু দিলেই হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কি? এই ধরনের একটা সৃজনশীল প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে? তো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কি। মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, এই যে মোট উপযোগ এটা যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ তখন ক্রমহ্রাসমান হারে কমে। অর্থাৎ মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ তখন ক্রমহ্রাসমান হারে কমে। এই যে এখানে 25 ছিল, তারপর 45 বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে 25 ছিল, তারপর 20 হ্রাস পেয়েছে। আশা করি বুঝতে পেরেছেন প্রথম সম্পর্ক। দ্বিতীয় সম্পর্কটি হচ্ছে মোট উপযোগ যখন সর্বাধিক, এই যে মোট উপযোগ এটি যখন সর্বাধিক, প্রান্তিক উপযোগ তখন সর্বনিম্ন। অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে, প্রান্তিক উপযোগ তখন সর্বনিম্ন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই দুটি সম্পর্ক রয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলবো এই যে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি, এটির কিন্তু 3টি বিধি রয়েছে। অর্থাৎ এই যে রেখাটি, এই রেখাটির 3টি বিধি রয়েছে। প্রথম বিধি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটি পরীক্ষায় আসে। তারপর ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি, এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আর ক্রমবর্ধমান যেটি হয়েছে সেটি এরকম হবে, এরকম বর্ধমান হবে, ঠিক আছে? এই যে এমইউ রেখা এদিকে বৃদ্ধি পাবে ক্রমবর্ধমান হারে, ঠিক আছে? তারপর স্থির ও সমানুপাতিক প্রান্তিক, অর্থাৎ স্থির ও সমানুপাতিক, অর্থাৎ এমইউ রেখা এরকম স্থির থাকবে, ঠিক আছে? স্থির ও সমানুপাতিক। এই ধরনের এমইউ রেখা পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আর ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি। এই দুটি আমাদেরকে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, যদি আপনাদেরকে পরীক্ষায় বলে এমইউ রেখা অঙ্কন করতে, তাহলে কি আপনারা এমইউ রেখা অঙ্কন করতে পারবেন? আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে আজকের ক্লাসটি কি আপনারা বুঝতে পেরেছেন। উপযোগ নিয়ে আমি কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করেছি। উপযোগ থেকে এই ধরনের এই 3 কোয়ালিটির প্রশ্ন আসতে পারে। প্রথম,
টোটাল ইউটিলিটি নির্ণয় করো এবং সূচি থেকে চিত্র অঙ্কন করো। তারপর বলতে পারে গড় উপযোগ নির্ণয় করো এবং সূচি থেকে চিত্র অঙ্কন করো। তারপর বলতে পারে প্রান্তিক উপযোগ নির্ণয় করো এবং সূচি থেকে চিত্র অঙ্কন করো। এই 3 কোয়ালিটির প্রশ্ন এই অধ্যায় থেকে আসতে পারে। এই অধ্যায়ের উপযোগ থেকে এই 3 কোয়ালিটির প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটি যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে ইনশাআল্লাহ উপযোগ থেকে যে ধরনের প্রশ্ন আসবে তা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন তানবীর আহমেদ তানিম। আচ্ছা, উনি বলতেছে যে চশমাটা একটু ভালো করে পড়লে আরো সুন্দর হবে, এগিয়ে যাও আর পাশে আসি। আচ্ছা ঠিক আছে তানবীর আহমেদ তানিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সাথে থাকার জন্য। আর আজকের ক্লাসটি কি তুমি বুঝতে পেরেছো? তুমি তো হয়তো লেটে আমাদের সাথে যুক্ত হয়েছো। আচ্ছা, আজকের ক্লাসটি কি বুঝতে পেরেছেন? আমি আজকের ক্লাসটি আর লম্বা করতে চাচ্ছি না। উপযোগ থেকে এই কোয়ালিটির প্রশ্ন আসে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এই অধ্যায় থেকে সর্বোচ্চ 3টি সৃজনশীল প্রশ্ন আসবে, কিন্তু কোনো সময় দেখা যায় যে সর্বোচ্চ 2টি প্রশ্ন আসে, অর্থাৎ 3টির পরিবর্তে 2টি। তো প্রথম প্রশ্নটি কোথায় থেকে আসে? আজ এখন আমি আপনাদেরকে বলে দিব যে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নগুলো কোথায় কোথায় থেকে আসবে। দ্বিতীয় অধ্যায়, এটি থেকে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে সর্বোচ্চ 3টি, তবে সর্বনিম্ন 2টি, অর্থাৎ কোনো সময় 2টি চলে আসে, ঠিক আছে? তবে 2টির কম কখনো আসে না। আপনারা এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল মাস্টলি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো 3টি সৃজনশীল প্রশ্ন প্রথমে কোনটি থেকে আসে? এই যে উপযোগ। উপযোগ থেকে একটা সৃজনশীল আপনারা মাস্টলি পাবেন। তারপর 2 নম্বরে হচ্ছে চাহিদা। চাহিদার থেকে আপনারা একটা সৃজনশীল পাবেন। তারপর যোগান। যোগান থেকে একটা সৃজনশীল আপনারা পাবেন। এই হচ্ছে 3টা সৃজনশীল। এই 3 চ্যাপ্টার থেকে বা এই 3 জায়গা থেকে 3টি সৃজনশীল পরীক্ষায় আসে, তবে কখনো 2টি সৃজনশীল আসে। তো 2টি সৃজনশীল যখন আসে তখন কি রকমের প্রশ্ন আসে? এই যে উপযোগ থেকে একটা আসে, তাই আপনারা উপযোগটা ভালো করে পড়ার চেষ্টা করবেন। আজকে কিন্তু উপযোগ সম্পর্কিত বিস্তারিত আমি আলোচনা করেছি। উপযোগ প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে সংখ্যাবাচক উপযোগ আর একটা হচ্ছে পর্যায়গত উপযোগ। তো সংখ্যাগত উপযোগ যেটি সেটি হচ্ছে 1 2 3 4 এগুলো, আর পর্যায়গত উপযোগ হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এগুলো হচ্ছে পর্যায়বাচক। তো প্রথম দ্বিতীয় পর্যায়বাচক যেটি সেটির কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে সংখ্যাবাচক উপযোগ নিয়ে, ঠিক আছে? এই সংখ্যাবাচক উপযোগ 3 প্রকার। প্রথম হচ্ছে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ, দ্বিতীয় হচ্ছে গড় উপযোগ AU, আর তৃতীয় হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। এই 3টি উপযোগ, এই 3টি সূচি থেকে 3টি চিত্র আঁকতে বলা হতে পারে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই উপযোগ থেকে একটা সৃজনশীল মাস্টলি থাকবে। এবার যদি 2টি সৃজনশীল এসে থাকে তাহলে এই 2টি চাহিদা এবং যোগানের আলোকে একটা সৃজনশীল থাকতে পারে। চাহিদা এবং যোগানের আলোকে একটা সৃজনশীল থাকবে। আর যদি কপাল ভালো থাকে তাহলে 3টি জায়গা থেকে 3টি সৃজনশীল আপনারা পরীক্ষায় কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমি আলোচনা করেছিলাম উপযোগ নিয়ে। উপযোগ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা করতে পারেন। উপযোগ সম্পর্কিত ভালো করে বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টগুলো দেখতে চাই। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, একজন বলতেছে বুঝতে পেরেছি। আচ্ছা, উপযোগ সম্পর্কিত আর কি কোনো প্রশ্ন আছে? উপযোগ সম্পর্কে আর কি কোনো প্রশ্ন আছে উপযোগ থেকে? আচ্ছা ঠিক আছে, মাহবুব বলতেছে পারবে। আচ্ছা মাহবুব, তুমি কি বুঝতে পেরেছো সম্পূর্ণ বিষয়টি?
যদি কোনো জায়গায় তুমি বুঝতে না পারো তাহলে তুমি কমেন্ট করে জানাও, আমি এখনই তোমাকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সে বলতেছে সে বুঝতে পেরেছে। এই অধ্যায়ের আজকে আমি বেসিক আলোচনা করেছি। এই অধ্যায়ের সৃজনশীল কিভাবে আসতে পারে, সৃজনশীল নিয়ে একটা ক্লাসের কি প্রয়োজন আপনাদের? সৃজনশীল নিয়ে কি একটি ক্লাসের আয়োজন করব? কমেন্ট করে জানান প্লিজ। সৃজনশীল নিয়ে কি কোনো ক্লাসের আয়োজন করব? সৃজনশীলের ক্লাস কি চান? আচ্ছা, একজন বলতেছে সৃজনশীলের ক্লাস চাই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগামীকাল ঠিক এই সময়ে সৃজনশীলের একটি ক্লাস নিয়ে হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ। এই উপযোগ থেকে কোন ধরনের সৃজনশীল পরীক্ষায় আসে এবং বিভিন্ন বোর্ডে কোন ধরনের প্রশ্ন এসেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা এই যে লাইভ ক্লাসে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এই যে মাহবুব বলতেছে জি স্যার লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামীকাল ঠিক এই সময়ে অর্থাৎ এশার নামাজের পর আমরা লাইভ ক্লাসের আয়োজন করব এবং ওই ক্লাসে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই উপযোগ থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা কিন্তু 3টি ভাগে আমাদের ক্লাসটিকে সাজিয়েছি। প্রথম ভাগ হচ্ছে উপযোগ। এই উপযোগ থেকে কোন ধরনের এমসিকিউ আসে, কোন ধরনের সিকিউ আসবে, এই বিষয়টি আমরা আপনাদেরকে প্রথমে বুঝিয়ে দিব। কারণ এই উপযোগ থেকে একটা সৃজনশীল প্রশ্ন মাস্টলি থাকে, আর আরেকটি সৃজনশীল প্রশ্ন এই চাহিদা এবং যোগানের সমন্বয়ে থাকে, অর্থাৎ দুটি থেকে মিলিয়ে দিতে পারে, আবার আলাদাভাবেও দিতে পারে। তবে এই উপযোগটি কিন্তু মাস্টলি একটা সৃজনশীল প্রশ্ন আসে, ঠিক আছে? তো এই উপযোগ থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসে সেটি কোন কোয়ালিটির হতে পারে সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। তাই আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে কোনো ধরনের লাইভ ক্লাসের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, কারো কি কোনো ধরনের প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরফিন উনি বলতেছে যে এমসিকিউ করি। আচ্ছা, এমসিকিউ একটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই অধ্যায়ের এমসিকিউ কি রকম আসতে পারে, এই অধ্যায়ের এমসিকিউ কি ধরনের আসতে পারে, এই পার্টের এমসিকিউ কি রকম হতে পারে সেটি আপনাদেরকে একটা দেখিয়ে দিই। এমসিকিউ, আচ্ছা এই অধ্যায়ের এমসিকিউ কি একটি দুইটি আমি আপনাদেরকে বর্তমান ক্লাসে বুঝিয়ে দিতে পারি? আপনারা কি ক্লাসে থাকবেন? যদি ক্লাসে থাকেন তাহলে আমি এমসিকিউ দুইটি এই উপযোগ থেকে কি রকমের আসতে পারে সেই দুইটি এমসিকিউ আপনাদেরকে আজকের ক্লাসে দেখিয়ে দিব। এমসিকিউ কি দেখাবো তাড়াতাড়ি? উপযোগের এমসিকিউ কি চান? এমসিকিউ ক্লাসটি এমনিতেই অনেক দীর্ঘ হয়ে গিয়েছে, অনেকেই চলে গিয়েছে। আচ্ছা, এমসিকিউ কি লাগবে কারো? এমসিকিউ যদি এমসিকিউর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারেন। মাহবুব, এমসিকিউ কি লাগবে আজকের ক্লাসে? আচ্ছা, তাহলে ক্লাসটি আমি আর দীর্ঘায়িত করতেছি না। আগামী ক্লাসে ইনশাআল্লাহ সিকিউ এবং এমসিকিউ উভয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এই উপযোগ থেকে কোন ধরনের সিকিউ আসতে পারে এবং কোন ধরনের এমসিকিউ আসতে পারে, কোন কোন ধরনের পেজ রয়েছে এই উপযোগের অঙ্কে, প্রত্যেকটি অঙ্কগুলো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আশা করব যে আপনারা আমাদের পরবর্তী ক্লাসগুলোতেও আমাদের সাথে থাকবেন এবং আমাদের আজকের ক্লাসটিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে কোনো জায়গায় আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব। এবং আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।